নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। বাংলাদেশের ছাত্রদের সমর্থনে মিছিল হয় যাদবপুরের ক্যাম্পাসে, কিন্তু নিজের ক্যাম্পাসে ছাত্রদের নিরাপত্তা দিতে পারে না যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জেলা থেকে যে বাচ্চাগুলো যাদবপুরে আসছে পড়তে, তাদের পিটিয়ে মারা হচ্ছে, জামা প্যান্ট খুলে হাঁটানো হচ্ছে রেলিংয়ের ওপর, রক্তাক্ত অবস্থায় পড়ুয়াদের দেহ পড়ে থাকছে হোস্টেলে। আর কতদিন দায় এড়িয়ে পিঠ বাঁচিয়ে চলবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আজ তার জবাব বাংলার মানুষ চায়। গত বছরের এই আগস্ট মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের 3 তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল প্রথম বছরের বাংলার ছাত্রের। সেই ঘটনার 1 বছরও কাটেনি ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলের ছাত্র নিগ্রহের ঘটনা, এবং এটা সিরিয়াস বিষয়, কারণ বারবার এই জিনিস অ্যাফোর্ড করা যাবে না। পুরুলিয়ার কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রকে নিগ্রহের যে অভিযোগ উঠছে, সেই অভিযোগটা সিরিয়াস। যাদবপুর আছে যাদবপুরেই, এমনকি গতবারের ঘটনার সঙ্গে সিমিলারিটিও দেখা যাচ্ছে, অর্থাৎ সাদৃশ্যও রয়েছে। যারা যুক্ত ছিলেন তাদের একাংশ এবারও নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন, এমনই অভিযোগ করছেন ছাত্রদের একাংশ। এমনভাবে ঘিরে ধরে অত্যাচার চালানো হয়, ছেলেটি অসুস্থ হয়ে পড়ে, প্যানিক অ্যাটাক হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হয়। উল্লেখযোগ্যভাবে এবারও অসুস্থ ছেলেটিকে মেন হোস্টেল থেকে হাসপাতালে পাঠাতে বাধা দেওয়া হয়, মেডিকেল সুপারকে ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয়। পরিবারের দাবি ছাত্রটিকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়, এমনকি ল্যাপটপ চুরি নিয়ে মুচলেখাও লেখানো হয় বলে অভিযোগ। একটা ল্যাপটপ চুরি হয়েছে নাকি, তার জন্য কিছু ছেলে মেয়ে ঘিরে ধরে পিটিয়েছে, এমনটাই অভিযোগ। আর তাতেই এই অসুস্থ হয়ে পড়া এবং তার পাশাপাশি পরিবারের দাবি যে ভয়ঙ্করতম যে নিগ্রহ, সেই নিগ্রহের সম্মুখীন হয়। যাদবপুর কিন্তু যাদবপুরেই আছে, এবং এটাই সবচেয়ে বিরক্তিকর, সবচেয়ে রাগের কারণ। কর্তৃপক্ষ এত টাকা মাইনে পান, কর্তৃপক্ষ এত সুযোগ সুবিধা পান যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু নিজেদের বেসিক রেসপন্সিবিলিটি তারা নেবেন না। ছাত্রদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে? ছাত্রদের প্রাণের গ্যারান্টিটা কে দেবে? ল্যাপটপ চুরির অভিযোগে গণপিটুনি হচ্ছে। সাবাস সাবাস যাদবপুর কর্তৃপক্ষ এভাবেই চোখ কান বুঝে থেকে যাবেন? একজনকে মেরেও শান্তি নেই যাদবপুরে। কবে বদলাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? আর কতদিন আমরা, অর্থাৎ মা বাবারা, জেলার ছেলেমেয়েরা, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে শুধুমাত্র মরার জন্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে শুধুমাত্র মার খাওয়ার জন্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবে শুধুমাত্র র্যাগিং হওয়ার জন্য? আজ তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই এই 110 সেকেন্ডের প্রতিবেদন, এবং তারপর আসছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, এবং যে স্বপ্নের মৃত্যু হয়েছিল সেই ছাত্রের বাবার সাথে। বিচার কি পেল তারা? আসছি। আমরা মেডিকেল অফিসারকে পাঠিয়েছিলাম, উনি অপেক্ষা করছিলেন যতক্ষণ অ্যাম্বুলেন্স আসার জন্য, এবং তার সময় ছেলেদের সঙ্গে হয়তো উনি কনভারসেশন হয়তো করছিলেন। ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব তখন ওরা আমাকে বাধা দেয়, বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে। সেই পুরনো সুখ, ঘটনা ধামাচাপা দেওয়ার জঘন্য পরিকল্পনা, মেডিকেল সুপারের অভিযোগকে আড়ালের মরিয়া চেষ্টা রেজিস্ট্রারের। যাদবপুর আছে যাদবপুরে। 1 বছর আগে স্মৃতি এখনো অনেকের মনেই টাটকা। সেবার সিনিয়র দাদাদের গুন্ডামিতে খুন হয়েছিল এক স্বপ্নের। রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া সেই ঘটনার পর ফের নির্যাতনের অভিযোগ, এবার ল্যাপটপ চোর সন্দেহে। এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে গণপিটুনি, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে অত্যাচার, প্রাণঘাতী হামলায় গুরুতর অসুস্থ ছাত্র। ঠিক 1 বছর আগে এই সেই মেন হস্টেল, যাদবপুরের মেন হস্টেল, ঠিক যেখানে নির্যাতনের শিকার বা র্যাগিং এর শিকার হতে হয়েছিল নদিয়ার ফার্স্ট ইয়ারের পড়ুয়াকে। কিন্তু তার 1 বছর কাটতে না কাটতে আবারও সেই মেন হস্টেল থেকে র্যাগিং এর অভিযোগ। এবার একজন ছাত্র যে অসুস্থ হয়ে হাসপাতালে রীতিমতো ভর্তি। জানা যাচ্ছে গতকাল রাতে একটি ল্যাপটপ চুরি হয়, এবং সেই ল্যাপটপ চুরি হওয়ার পর এই ফার্স্ট ইয়ারের পড়ুয়া, অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ারের পড়ুয়া, কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে কিনা পুরুলিয়ার বাসিন্দা বলে জানা যাচ্ছে, তাকে কার্যত চোর সন্দেহে তাকে ঘিরে রাখা হয়, তাকে দিয়ে মুচলেখা লেখানোর চেষ্টা করা হয়, এবং সেই সময় প্যানিক অ্যাটাক হয় স্টুডেন্টের। যখনই ওঠে র্যাগিং এর অভিযোগ, তখনই ঢোক গিলে পদক্ষেপের কথা বলে বিশ্ববিদ্যালয়ের দণ্ডমুণ্ডের কর্তারা। কিন্তু সময় পেরোলেই যে কে সেই। বিশ্ববিদ্যালয় চত্বর যেন অসামাজিক কাজের আখড়া।
এখনো অবধি হোস্টেলে খাপ পঞ্চায়েত বসে, এখনো অবধি ক্যাম্পাসের ইতস্তত ঘুরে বেড়ালে দেখা যায় বিভিন্ন জায়গায় নেশার যে সামগ্রী সেই সামগ্রী পড়ে রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি ওপেন এয়ার থিয়েটারের ঠিক পিছনে। সেখানে যেমন দেখা যাচ্ছে একাধিক জায়গায় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, এবং শুধুমাত্র যে ওপেন এয়ার থিয়েটার তাই নয়, আরও বিভিন্ন জায়গায় মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এমনকি ম্যাথ ডিপার্টমেন্টের সামনে হোক কিংবা ওয়েটি সংলগ্ন এলাকা বা ওয়ার্ল্ড ভিউ, বিভিন্ন জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে, অন্তত যেমনটা রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়ছে, বিভিন্ন জায়গায় ইতস্তত মদের বোতল কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে গুরুতর আহত হয়ে হাসপাতালে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। গতকাল এই হাসপাতালে নিয়ে আসা হয় পুরুলিয়ার যে ছাত্র পড়ুয়া যাকে নিগ্রহ করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সেই ছাত্রকে নিয়ে আসা হয় এবং তার প্রাথমিকভাবে জানা যায় যে তার প্যানিক অ্যাটাক হয় এবং সেই সময় সে কোনো কথাবার্তা বলতে পারছিল না এবং তিনি খুব অস্বাভাবিক অবস্থায় ছিলেন এবং তারপর এমার্জেন্সিতে নিয়ে আসা হয় এবং এমার্জেন্সিতে নিয়ে আসার পর বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তাকে বেডে দেওয়া হয় এবং তার যে পালস রেটও সেই সময় খুব অস্বাভাবিক ছিল। বর্তমানে সেই পালস রেট স্বাভাবিক এবং তিনি কিছুটা স্থিতিশীল সেই পড়ুয়া, এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের হাসপাতাল সূত্র ধরে। যাদবপুর কি র্যাগিংপুর? কবে বন্ধ হবে মেধাবী গুন্ডাদের খাপ পঞ্চায়েত বসানো? আর কত স্বপ্নের লাশ গুনবে যাদবপুর? কবে দায় এড়িয়ে দায়িত্ব নিতে শিখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? আজ তারই জবাব চায় বাংলা, রিপাবলিক বাংলা। ছাত্রদের প্রাণের গ্যারান্টি কার? যে ছাত্ররা পুরুলিয়া থেকে আসছে, যে ছাত্ররা রানাঘাট থেকে আসছে, যে ছাত্ররা প্রান্তিক কোনো গ্রাম থেকে আসছে স্বপ্ন নিয়ে, আবারও বলছি একটা স্বপ্ন নিয়ে, এবং এই স্বপ্নের বারবার যে মৃত্যু, সেই মৃত্যুর দায় কার? আজ তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই এই তিনটে প্রশ্ন বাংলার, এই মুহূর্তে তিনটে প্রশ্ন জবাব চায় বাংলাতে। আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখবো এবং তারপর শুরু করবো বিতর্ক। কোনো দায় নেই কর্তৃপক্ষের, বারবার এরকম ঘটনা ঘটবে, বারবার একটা করে কমিটি তৈরি হবে, কমিটির পরে কমিটি তৈরি হবে, মিটিংয়ের পরে মিটিং হবে, ইসির পরে আরেকটা ইসি মিটিং হবে, আর বারবার একটা করে স্বপ্নের মৃত্যু, স্বপ্নের ক্ষতবিক্ষত হওয়া, ওর গায়ে দায় ঠেলে দিচ্ছে, ও একে বলছে যে না এদের জন্য হয়েছে। কতদিন চলবে এটা? দুই, কবে বদলাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? আমি দুদিন আগেই পেপারে পড়ছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় এবার ক্যাম্পাসিংয়ে যে পরিমাণ ছাত্রছাত্রী চাকরি পেয়েছেন, বিভিন্ন বিদেশি কোম্পানিতে চাকরি পেয়েছেন, গর্বের যাদবপুর, গর্বের গরিমার যে জায়গা, সেই জায়গা আদৌ অক্ষুণ্ণ রাখতে পারছে কিনা, এই ছোট ছোট কালিগুলো যেগুলো দাবানলে বদলে যাচ্ছে, আজ তার জবাব বাংলার মানুষ চায়। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো। রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক এবং জুটার সদস্য সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়, তার পাশেই একদম রয়েছেন দুজন পড়ুয়া যাদবপুর বিশ্ববিদ্যালয়, আরুণী ঘোষ রয়েছেন এবং অনুষ্ণা দাস রয়েছেন। দুজনকেই স্বাগত। নন্দিনী ভট্টাচার্য রয়েছেন সমাজকর্মী, অভ্র সেন বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আমি কিছুক্ষণ পরে যে স্বপ্নের মৃত্যু হয়েছিল নদিয়া নিবাসী যে পরিবার যাদের সন্তানকে হারাতে হয়েছিল, তাদেরকেও আর কিছুক্ষণ পরে আপনাদের সাথে আলাপ করিয়ে দেব। এবং তারা এখনও বলছেন 1 বছর হয়ে গেল কেউ কথা রাখেনি। বিচার বা বিচারের প্রক্রিয়া ওই তারিখ পে তারিখের মতন চলছে, স্বপ্ন চলে গেছে, স্বপ্ন নিভে গেছে। আমি পার্থপ্রতিম বাবু আপনার কাছে একদম শুরুতে আসছি। দেখুন, অনেকগুলো বিষয় আমি সকাল থেকে দেখছিলাম, স্টাডি করছিলাম। মানে একটা জায়গাতে দ্য বাক স্টপস হিয়ার বলে যে শব্দটা আছে, সেই বাকটা কোথায় গিয়ে থামবে, মানে কেউ তো দায়িত্ব নেবে। এই যে আপনার পাশে যারা বসে রয়েছে তারা হয়তো 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর পরে বেরিয়ে যাবে। তার পাশে যারা বসে রয়েছে তাদের অভিভাবক হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসেই না তারা। অভ্র সেন যারা রাজনীতিবিদ যাদবপুরের প্রাক্তনী, তারাও হয়তো চলে যাবে। আপনারা তো থাকবেন, আপনাদের দায়িত্ব কি বেশি বর্তায় না? না, দেখুন, প্রথম কথা নিশ্চয়ই দায়িত্ব সবার বর্তায় এবং আপনারা জানেন কিনা জানি না, এবছর প্রথম বর্ষের ছাত্র ভর্তি শুরু হয়েছে গত সোমবার থেকে বিজ্ঞান বিভাগে। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে 4 জন শিক্ষকের নাম, ফোন নাম্বার আমরা তাদের ছাত্রদের হাতে ধরিয়ে দিয়েছি, যাতে প্রথম দিন থেকে কোনো সমস্যা হলে তারা যোগাযোগ করতে পারে। কিন্তু দুটো জিনিস বুঝতে হবে, আমরা পড়াশোনা, গবেষণা এই কাজটা করাই, তার সাথে বিভিন্ন ব্যাপারে অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করি, কিন্তু
বিশ্ববিদ্যালয়ের যদি ডিসিপ্লিন ফেরাতে হয় তাহলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনকেই করতে হবে। না, সেই অ্যাডমিনিস্ট্রেশন স্যার, এই বায়োবিও অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টা কারা, মানে তাদেরকে আমি যোগাযোগ করব প্রতিদিন। প্রথম কথা হচ্ছে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের একটা স্ট্রাকচার আছে, উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার। এর সাথে যেটা আছে, যেটা নিয়ে সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে ইসি, কোর্ট, কাউন্সিল। এখন যদি দেখেন যে ইসি, সেই ইসি অসম্পূর্ণ, তাতে না আছে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। গত 11 সাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে শিক্ষকদের কোনো প্রতিনিধিকে যেতে দেওয়া হয়নি, যার ফলে বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন ব্যবস্থা, সেখানে না আছে কোনো শিক্ষক প্রতিনিধি, না আছে কোনো ছাত্র প্রতিনিধি, বা না আছে কোনো গবেষক প্রতিনিধি, না আছে কোনো কর্মচারীদের প্রতিনিধি, যার ফলে বিশ্ববিদ্যালয়ের যে পরিচালন ব্যবস্থা, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যে পার্ট, যারা স্টেক হোল্ডার, তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে। এইটা সবচেয়ে বড় প্রবলেম। সেটা এটা কিভাবে হবে? মানে ছাত্ররা যদি আন্দোলন করে আপনারা বলবেন ঘেরাও করছে, ছাত্ররা যদি ঘেরাও করে তখন আপনারা বলবেন জঙ্গিপনা হচ্ছে। আমি আজকে ছাত্রদেরকে একদম কর্নারে সরিয়ে দিয়ে একদম স্ট্রেট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, যারা পেড স্টাফ, যারা পেড এমপ্লয়ি, যারা সরকারি বা বেসরকারি জায়গা থেকে বহু ফান্ড পান, কিছু ফান্ড আটকে যায়, তাই নিয়ে চিঠি চাপাটি আপনারাই করতে পারেন, তাদের তো দায়িত্ব স্যার। কিন্তু আপনারা এই প্রেশারটা কেন তৈরি করছেন না? মানে একটা করে মৃত্যু, একটা করে মিডিয়া কভারেজ হবে এবং তারপর আবার আমরা নড়ে চড়ে বসবো কিছুদিনের জন্য। যাদবপুর তো যাদবপুরেই আছে। প্রথম কথা আবার বলছি, একটা জায়গাতেই আসি, শিক্ষকদের প্রাথমিক দায়িত্বটা পালন করছে কিনা সেটা আপনাদের দেখতে হবে। সেটা দেখবেন, আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে পড়ানো, গবেষণা করানো। কিন্তু আবার বলছি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের হাতে নেই, আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে শত হস্তে দূরে, এবং যেটুকু সুযোগ ছিল সেটুকুও বহুদিন আগে হচ্ছে আমাদের সেই জায়গা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যার ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আমাদের এখন কোনো বক্তব্যই নেই। আমরা বাইরে থেকে সাপোর্ট করতে পারি, বাইরে থেকে আমাদের দায়িত্ব পালন করতে পারি, তার থেকে বেশি কিছু করার মতো জায়গাতেই আমরা নেই। বেশ আমি আপনাদের প্রত্যেককে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে আমার সাথে আমি যেহেতু আইনগতভাবে বারণ করা হয়েছিল, মৃত যে স্বপ্ন চুরমার হয়ে যায়, তার বাবা এই মুহূর্তে নদিয়া জেলা থেকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমি নাম বলতে অক্ষম, কিন্তু আপনাকে প্রণাম জানাই কলকাতার এই স্টুডিও থেকে। প্রথমত বলুন, 1 বছর হতে চললো, আপনারাও যারা স্টুডিওতে উপস্থিত আছেন প্রত্যেককে প্রণাম জানাই, এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরও প্রত্যেককে আমি প্রণাম জানাই। 9ই আগস্ট মেসমশাই যে স্বপ্ন চুরমার হয়েছিল, সর্বনাশ হয়েছিল আপনার পরিবারের, 1 বছর হতে চললো, কেন বলছেন কেউ কথা রাখেনি, কোনো ধরনের বিচার পাননি? না, বিচার পাননি আমি এটা কখনোই বলবো না। আমি সবসময় আশা রাখি বিচার ব্যবস্থার উপরে, যে বিচার আমি পাবই। বিচার ব্যবস্থার উপরে আমার সম্পূর্ণ আশা ভরসা আছে, কারণ এইটার উপর যদি আমি আশা ভরসা না রাখি তাহলে আমার তো ভরসার জায়গা নেই। আমার বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু যাদবপুরের কি আমার সন্তানকে যাদবপুর বিশ্ববিদ্যালয় আমার বুক থেকে কেড়ে নিল। কেন কেড়ে নিল? তাদের নানান ত্রুটি আছে, বিচ্যুতি আছে, গাফিলতি আছে। কেন তারা আমার সন্তানকে ভর্তি করার আগে ওখানে ব্যানার ফেস্টুন টানালো না যে আমাদের এই বিশ্ববিদ্যালয় চরম অরাজকতার বিশ্ববিদ্যালয়, আমাদের এই বিশ্ববিদ্যালয় বর্বরতার বিশ্ববিদ্যালয়, এখানে মেধাবী ছাত্রদের ধ্বংস করা হয়, এখানে না আছে পৃথিবীর ভিতরে দুর্নীতিযুক্ত এমন কোনো কাজ নেই যে না আছে, এখানে হয়। সুতরাং এই বিশ্ববিদ্যালয় থেকে সদর তুলে রাখো। কেন এইসব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হলো না? কেন এরকম বলা হলো না যে এই বিশ্ববিদ্যালয়ে কোনো নবাগত ছাত্র যেন ভর্তি হয় না? এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে, ক্যাম্পাসে রাক্ষস খোকস বাস করে। এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেল বলতে পশুর থেকে অধম, বাঘ সিংহ থেকে অধম নরখাদক নরপশুরা বাস করে। তাদের আমরা সবসময় এনে ওখানে লালিত পালিত করি, এবং নবাগত ছাত্রদের রক্ত পান করার জন্য তাদের রাখা হয়েছে, বাপ মার কোল খালি করার জন্য তাদের পোষা হচ্ছে। এদের মাথার উপর শিক্ষকদের হাত আছে, যাদবপুরের প্রশাসনের একটা হাত আছে। কোথায় স্টুডেন্ট রজত রায়? আমার ছেলেটার মৃত্যু রোধ করতে পারতো না? কোথায় হোস্টেল সুপার? আমি বুঝতে পারছি। এক্সিকিউটিভ কাউন্সিল হোস্টেলের ইজারা কাকে দিয়েছে?
এক্সিকিউটিভ কাউন্সিল থেকে আপনি এক্সিকিউটিভ কাউন্সিল থেকে মেশামশাই যদি একটু শান্ত হয়ে বলেন, এক্সিকিউটিভ কাউন্সিল থেকে আপনি কেন বলছেন যে মানে কি হয়েছে এক্সিকিউটিভ কাউন্সিলের ক্ষেত্রে? এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু এখন শুনছি যে এক্সিকিউটিভ কাউন্সিল এর সবকিছু আজকে এক বছর কটা মিটিং করেছে তারা। আজকে যেসব ছাত্রগুলো ইন্টারনাল তদন্তে যাদের নাম উঠেছে অপরাধী, যারা অপরাধ করেছে, আমার স্বপ্নদীপের রক্ত পান করেছে, তার স্বপ্ন চিরদিনের মতো নিভে গিয়েছে, সেই রাক্ষস খোকসরা এখনো ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে। ওখানে মিলিটারি প্রশাসন চালিয়ে দেওয়া উচিত, কিন্তু গ্রেপ্তার তো হয়েছে। যারা কর্তৃপক্ষ আছে তাদের ক্যাম্পাসে ফাঁসি দেওয়া উচিত। স্বপ্নদীপের মৃত্যুর দায় আজকে কর্তৃপক্ষেরও চরম আছে, কারণ এই কর্তৃপক্ষ। মেশামশাই আপনি জানেন নিশ্চয়ই যে আজকেও এরকম একটি ঘটনা আলোড়ন ফেলেছে। পুরুলিয়ার একটি ছেলে, সে মারধর খেয়েছে বলে তার পরিবার অভিযোগ করছে। ল্যাপটপ চুরির দায় তাকে ঘিরে ধরে যেভাবে র্যাগিং করা হয়েছে অনেকে বলছেন। ল্যাপটপ চুরি যদি করে থাকে তার জন্য তদন্ত আছে, তার জন্য অনেক কিছুই আছে, কিন্তু তাকে 70 জন ঘিরে ধরে তার জীবন নাশ করবে, তার বাপার কোল খালি করার চেষ্টা করবে, এত বড় দাদাগিরি বজ্জালি কেন সহ্য করে যাদবপুর কর্তৃপক্ষ? যাদবপুর কর্তৃপক্ষের উৎসাহিতে এইসব হয়। মেশামশাই আপনি একটু থাকুন, মেশামশাই আপনি একটু থাকুন। এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রয়েছেন, শিক্ষকেরা রয়েছেন, আপনি একটু থাকুন। আমি একদম আরুনি তোমার কাছে আসছি। ভদ্রলোক যে কথা বলছেন, আমি ওনার নাম বলতে পারছি না যেহেতু আইনত আমাদের বারণ করা হয় বারবার ওনার নাম দিতে, কিন্তু ভুল কিছু বলছেন না। তোমরা সেন্সিবল, তোমরা মেধাবী, তোমরা বাকিদের মতো নও বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছো। তোমরা কোথায়, মানে এই মুখটা কোথায় দেখাবে যেখানে ল্যাপটপ চুরি হয়েছে বলে, এই ল্যাপটপটা চুরি হয়েছে বলে আজকে কেউ যদি চুরি করে নিয়ে যায় তোমরা সবাই মিলে এখানে আমাকে পেটাবে? এটা কি ধরনের মানে বন্য জঙ্গলি সভ্যতার মতন একটা জায়গা। আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই তোমরা ওয়ার্ডটাকে তুমি ভুল ইউজ করেছো। ঠিক আছে, তোমরা মানে তুমি গোটা যাদবপুর ইউনিভার্সিটিকে এরকম ভাবে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলে দিতে পারো না। তাহলে আমি ব্র্যাকেটটা বলে দাও। হ্যাঁ বলে দিচ্ছি, সেই জন্যই এসেছি, বলে দিচ্ছি। বলছি সেটা হচ্ছে, আমি প্রথমেই এটা ক্ল্যারিফাই করে দিতে চাই যে যাদবপুর ইউনিভার্সিটি ইকুয়ালস টু র্যাগার, মেন হস্টেল ইকুয়ালস টু র্যাগার, এটা নয়। এই জিনিসটাকে ছড়ানো বন্ধ করো। এটা গেল এক। 2 নম্বর কথা হচ্ছে, এটা আমি ক্লিয়ারলি এইখানে বলছি যে যদি যে ছেলেটিকে ল্যাপটপ চুরির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাকে যে 20-30 জন মিলে ঘিরে ধরে, আমরা এটা শুনতে পাচ্ছি 20-30 জন মিলে, 70-80 জন, মানে এটা তোমাদের মেডিকেল সুপারিনটেনডেন্ট রিপাবলিক বাংলায় বলেছে। বেশ, তাহলে যতজন মিলে ঘিরে ধরে এই যে প্রসিডিওরটা করছে, এটা তো একটা মব জাস্টিসের প্রসিডিওর। আমরা জানি যে শুধু মব জাস্টিস নয়, এটা ন্যায় সংহিতাতে এখন একটি আইন। ঠিক আছে, আমি বলি। ব্যাপারটা হচ্ছে এই যে ঘিরে ধরে এই যে করার পদ্ধতিটা, এটা আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে নানান জায়গায় এরকম লিঞ্চিংয়ের ঘটনা ঘটে, সেখানে এই সেম মানসিকতাটা দেখা যায়। তো এই মানসিকতাটাকে কোথাও একটা প্রথম কথা বিরোধ করতে হবে। দ্বিতীয় কথা এটা যে এই যে তার বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে, ল্যাপটপ চুরি যদি করে তার জন্য অথরিটি রয়েছে, তার জন্য পুলিশ রয়েছে, সেই নির্দিষ্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে। এটা কখনোই হতে পারে না যে আইন সে নিজের হাতে তুলে নেবে এবং তুলে নিয়ে তাকে এই মব জাস্টিসের দিকে নিয়ে যাবে। 3 নম্বর কথা আমাকে শেষ করতে দাও। 3 নম্বর কথা, আমি ভিজিলেন্সের দায়িত্বে নই। কারা দায়িত্বে? স্যাররা দায়িত্বে নয়, তোমরা দায়িত্বে নয়। 3 নম্বর কথা হচ্ছে, আমাকে শেষ করতে দাও। 3 নম্বর কথা হচ্ছে যে সেইখান থেকে যখন ছেলেটি বের হয় তখন আমরা একটা ভাইরাল ভিডিও দেখতে পাই যে তার অ্যাম্বুলেন্সটি আটকানো হচ্ছে। সেই অ্যাম্বুলেন্সটি আটকানো সূত্রে আমরা যে মুখগুলোকে দেখতে পাই, সেই মুখগুলো আবার যথারীতি আগের বছর স্বপ্নদীপ কাণ্ডের সময় যে সংগঠনটি, পার্টিকুলার সংগঠনটি কালেকটিভ বলে যুক্ত ছিল, সেই সংগঠনেরই কিছু চেনা মুখ আমরা আবারও দেখতে পাই। এবং এই প্রসঙ্গেই আমি বলে রাখি যে তোমাদের ইয়েতে আমার ফুটেজটাই এখন চালানো হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। এই ফুটেজ, তুমি একটা ঝামেলার মধ্যে আছো দেখাচ্ছে। হ্যাঁ, এই ফুটেজেও আমার ওপরে যে লোকজন চড়াও হয়, সেই চড়াওটা কারা? তোমরাও কিছু লুকানোর চেষ্টা করছো না তো? মানে সবকিছু ইটস অল ইন দ্য ফ্যামিলির মতো। আমরা সবকিছু, হ্যাঁ বলো। তো এই ঘটনাটা সূত্রপাত হয় কালকে এফইটির কাউন্সেলিং হচ্ছিল। এফইটিটাকে একটু যদি বিস্তারিত, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, সেটাই নতুন ফার্স্ট ইয়ার ভর্তি হচ্ছে। টেকি বিল্ডিং এর নিচে আমরা দাঁড়িয়ে লিফলেটিং করছিলাম, কোনো সংগঠনের নয়, কোনো ফ্যাকাল্টির নয়, র্যাগিং বিরোধী একটি লিফলেট। সেই লিফলেটিং করার সময় একটি পার্টিকুলার ছেলে, যাকে আমরা অথরিটির তদন্ত কমিটির লিস্টে তার নাম দেখতে পাই, যে স্বপ্নদীপের ঘটনার সময় ডিরেক্টলি যুক্ত সেই এর সাথে, সেই ছেলেটি আসে এবং আমরা দেখতে পাই যে তার মা বাবার সাথে, নানান নতুন অবাগত মা বাবার সাথে কথা বলছে।
তো সেখানে গিয়ে আমরা এই প্রক্রিয়াটায় বাধা দিই, আমরা লিস্টটা দেখিয়ে বলি যে এ হচ্ছে অভিযুক্ত এবং এর সাথে আপনি যোগাযোগ করবেন না। সেইটাতে সেই ছেলেটি তার সাঙ্গপাঙ্গদের ডেকে আনে এবং আমাদের ওপরে চড়াও হয়। কালকে বেশ অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়। আজকে আমরা যখন আহার ক্যান্টিনের সামনে দিয়ে যাচ্ছি তখন সেই গ্রুপটি আমাকে ধরে এবং ধরার পরে আবারও সেই কালকের টপিক তুলে, আমি যেহেতু একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেই ফেসবুক পোস্ট আমি কেন করেছি এবং ওদেরকে কেন র্যাগার বলেছি, এই অপরাধে মানে আমাকে এইরকম একটা করে তারা হচ্ছে আমাকে মারধর শুরু করে। নানান মুখের নানান জায়গায় হচ্ছে আমার কিল পড়তে থাকে হঠাৎ করে। এই ঘিরে ধরে আমাকে যখন মারা হচ্ছে, তারপরে এই ঘটনাটাও আবারও আমরা দেখতে পাই সেটা হচ্ছে এটি একটি মব জাস্টিসের দিকে চলে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না যে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে একটা গ্রুপ যেটা এর আগের বারেও সিমিলার একটা কাণ্ডে যুক্ত, তাদের মধ্যে কিছু লোকজন, তারা কি খুব পাওয়ারফুল? আমরা তো আশা করছি, আমরা তো মনে হচ্ছে আমাদের সেটা না পাওয়ারফুল মানে তাদের সাথে কারা আছে, এটা তো আমি অ্যাজ আ স্টুডেন্ট বলতে পারবো না। তুমি ইন্টেলিজেন্ট একজন ছাত্র, তোমরা কেন বলতে পারবে না? আমি এটা বলতে পারবো না, তার কারণ আমি চাও না বলবো, শেষ করতে দাও। চাও না বলতে চাও না? আমি বলতে পারবো না, তার কারণ আমি একজন স্টুডেন্ট, আমি এইগুলো ইনভেস্টিগেট করে এরকম ভাবে বার করতে পারবো না। কিন্তু আমার কিছু জিনিস থেকে মনে হয়েছে, কিছু জিনিস থেকে আমার মনে হয়েছে, সেইটা আমি বলে দিই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত প্রক্রিয়াতেও একটা ডিলে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপটি এক বছর এখনো হয়নি 9th অগস্টের ঘটনার পরে আবারও তারা ক্যাম্পাসে আমার ওপরে চড়াও হচ্ছে, আমরা র্যাগিং বিরোধী কাজকর্ম করছে, আমাদের ওপরে চড়াও হচ্ছে এবং হয়ে ঠিক সেম জিনিসটাই করছে। তা আমার তো কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে কোথাও না কোথাও তো তাদের একটা হায়ার লেভেলে কোনো সাপোর্ট রয়েছে, নাহলে তারা এইটাই আমি জানার চেষ্টা করছি, সাপোর্ট পাচ্ছি কি করে। বেশ আমি তোমাকে একটু থামাচ্ছি ভাই, আমি বাকিদের কাছেও যাব, কিন্তু কারা রয়েছে যারা এর পেছনে, মানে একটা বছর কেটে গেল, আরেক বছর আবার 2024-এ আমরা এই কথা বলছি, 2025-এও হয়তো কথা বলতে হবে, 2026-এও হয়তো আরুণী, অনুষ্ণা বা পার্থপ্রতিম স্যাররা এসে বলবেন যে আমাদের হাতে আসলে পাওয়ার নেই, কিন্তু আমরাও এর বিরোধী। কারা রয়েছেন? মেডিকেল সুপার ম্যাডামও যে কথাগুলো বলছিলেন, মেডিকেল অফিসার যিনি, তার কোথাও গিয়ে মনে হলো তিনিও সাপোর্ট করেন না, কিন্তু সবাই পার্ট অফ দ্য সিস্টেম হয়ে যাচ্ছেন, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে। একবার দেখে নি মিতালি ম্যাডাম ঠিক কি বলছেন। সন্ধ্যা 8টা নাগাদ দিন স্যার আমাকে ফোন করেন যে একটি ছেলে অসুস্থ ফিল করছে। গিয়ে দেখি ছেলেটি খুব অসুস্থ হয়ে গেছে, মানে একটা ভয় পাওয়া চেহারা, ভয় পেয়ে গেছে, মানে অসুস্থ মানে ভয় পেয়ে নার্ভাস হয়ে যেরকম, ফিজিক্যালি সেরকম অসুস্থ নয় কিন্তু আতঙ্কিত যাকে বলে, কুকড়ে রয়েছে, গুমড়ে রয়েছে, এরকম মুখটা কালো করে বসে আছে এবং ওকে ঘিরে বেশ কিছু ছেলে জল্পনা কল্পনা করে যাচ্ছে। হ্যাঁ, গোটা 10 ছেলে ঘরের ভেতরে, যা ছিল ওখানে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, যখন সবাইকে বের করে আমি ছিঁড়ে ফেলে দিয়েছি, কারণ ওই কাগজ যাই ও লিখছিল সেটা ওর কাছে ওর উপরে মেন্টাল প্রেশার তৈরি করছিল। তো ও যা লিখছিল সেটা নিশ্চয়ই ওর নিজের ইচ্ছে লিখছিল না, কিন্তু শান্ত পরিবেশ ছিল, কিন্তু ওকে কিছু একটা লেখানো হচ্ছিল, আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু হয়েছে যেটা, আমি যখন ওকে নিয়ে ট্রিটমেন্টের জন্য বেরিয়ে যাচ্ছি, ওকে যখন অ্যাম্বুলেন্সে তুলতে যাব তখন ওরা আমাকে বাধা দেয়, বেশ কিছু ছেলে আমায় বাধা দেয় যে ওকে নিয়ে যেতে পারবেন না, নিয়ে যেতে হলে আমাদের কাছে সই করে নিয়ে যেতে হবে। আপনি একজন চিকিৎসক, আপনি মেডিকেল সুপার, আপনি একজন পদে রয়েছেন, সেখানে কয়েকজন স্টুডেন্ট আপনাকে বলছে যে সাইন করে নিয়ে যেতে হবে, এটা আপনি জানিয়েছেন? হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে জানিয়েছি কর্তৃপক্ষকে। এটা আমি এখনো মেনে নিতে পারি না যে এটা আমাকে বারণ করাই, এবং ওকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সে করে বেরিয়ে যাই, এবং অ্যাম্বুলেন্সও ওরা ঘেরাও করে রেখেছিল যে বেরোতে আমরা দেবো না, ওকে নিয়ে বেরোতে দেবো না, আপনাকে লিখিত দিয়ে যেতে হবে, এই পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমাকে ওরা বাধা দেয়নি, কিন্তু ওকে সঙ্গে নিয়ে যেতে বারণ করেছে। তবে কিছু হয়নি, খারাপ কিছু হতে হয়তো পারতো, ড্যাগিং লাইক সিচুয়েশন হয়তো হতে পারতো, কিন্তু সেটা কিছু হতে হয়নি, এটুকু আমি বলতে পারি। মানে হতে পারেনি, মানে স্বপ্ন লাইক সিচুয়েশন হতে পারতো, কিন্তু বাকি স্বপ্নের মতন এরকম আরেকটা মৃত্যু আমরা হয়তো দেখলাম না। মানে এইটা প্রতিবার আমাদের বলতে হবে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ছাত্র, শিক্ষক প্রত্যেকে, মানে এই একটা কোটারি চলছে কোথাও গিয়ে, যেটা এগেনস্টে মিডিয়া আছে, যেটার এগেনস্টে ছাত্রছাত্রীরা আছে, তারা বলছে, কিন্তু এটা ভাঙা যাচ্ছে না। তারা কি একটা আলাদা যুক্তরাষ্ট্রীয় কাঠামো চালাচ্ছে? কারা তারা? দেখো, পার্থ স্যার আমারও টিচার, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি। উনি একটা সঠিক কথা বলেছেন যে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ এক্সিকিউটিভ কাউন্সিলে নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যদি ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ থাকতো তাহলেও কিন্তু এই ধরনের ঘটনা পুরোপুরি ইরাডিকেটেড হয়ে যাবে সেটা বলা যেত না, সেটা একটা আলাদা আলোচনা।
কিন্তু বিষয়টা দেখতে হবে, এই যে মেন হস্টেল, এটা জাস্ট পাশেই হচ্ছে যাদবপুর থানা, এবং এই মেন হস্টেলে কিন্তু আগের বছর একজন দুর্ভাগা ছাত্রর প্রাণ গেছিল। তারপরে বহু মিডিয়া আউটরেজ হয়, বহু আলোচনা হয়, বহু বিতর্ক হয়, কিন্তু এখনও অবধি দাঁড়িয়ে, আজকে অবধি দাঁড়িয়ে মেন হোস্টেলের খালি মেন গেটে সিসিটিভি রয়েছে, আর পুরো ক্যাম্পাসটাতে, মেন হোস্টেলের ক্যাম্পাসে একটাও সিসিটিভি কিন্তু বসেনি। এই পরিস্থিতি কি একটা ডেটারেন্ট হিসাবে কাজ করতো না যদি সিসিটিভি থাকতো? এটা আমার মৌলিক প্রশ্ন। আর এটা ঠিক, যেটা ভাই বলেছে সেটা ঠিক, যে পুরোপুরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র র্যাগিং সমর্থন করে, র্যাগার, এরমভাবে প্রেজুডিসভাবে বলা হয়তো ঠিক নয়। আমিও যাদবপুরের প্রাক্তনী, নিশ্চয়ই অনেকে আছে যারা স্যানিটি মেনটেন করে এবং এটার বিরোধিতা করে, কিন্তু এট দ্য সেম টাইম থেকেও বড় কথা হচ্ছে যাদবপুরের ছাত্রদেরও তো এটা বোঝা উচিত, তাদেরও আন্দোলন করা উচিত। আমি ওই জায়গায় মব জাস্টিসটা আমরা বাইরে করলে, আমরা বাংলাদেশে সেটা হবে না, মহিলা সেটা হবে না। কেন আমি বলছি কেন হবে না? কারণ আমি বলছি, আমি প্রথমেই কি বললাম, মেন হোস্টেলের মেন গেটে সিসিটিভি, আর করিডোরে পুলিশকে দায়িত্ব দাও, যেই তুমি তুলবে সেই দেখবে সবাই ইউনিফাইড হয়ে বলছে না দরকার নেই, আমাদের একটা প্রাইভেসিতে হস্তক্ষেপ। এবার আমি প্রাইভেসির বিষয় কি, এটা কি তোমরা দাবি, এটা কি এরকম এখনো কি প্রাইভেসির এই জায়গাটাতে তোমরা স্টিক করে আছো? মানে আমি জানতে চাই যে করিডোরে যদি সিসিটিভি লাগানো হয় তাহলে কি মানে র্যাগিং বন্ধ হয়ে যাবে? আমরা কিভাবে এটা ইনশিওর করব যে র্যাগাররা বাথরুমে নিয়ে গিয়ে র্যাগিং করবে না? তাহলে কি এবার বলবে যে বাথরুমে গিয়ে র্যাগিং, মানে বাথরুমে সিসিটিভি লাগানো হবে, ছাদে আকাশে সব জায়গায় র্যাগিং করবে? একদম ঠিক, তুমি বিশাল বড় র্যাগিং বিরোধী। আমি এই জায়গাটাই ধরানোর চেষ্টা করছিলাম। এবার আমি ইন্টারাপ্ট করিনি ভাই, তুমি আমার ইন্টারাপ্ট করো না। এবার আমি যেটা বলছিলাম, আমি একটা হিপোক্রেসি পরিষ্কার করে দিলাম। আচ্ছা, এবং দেখুন, ইনকালাবি স্টুডেন্টস ইউনিটি বলে একটা সংগঠন, তারা বোধহয় ওই সংগঠনের সদস্য, তারা র্যাগিংয়ের বিরোধিতা করছে। দ্যাট ইজ ওয়েলকাম, খুব ভালো কথা। র্যাগিংয়ের বিরোধিতা করার জন্য কি কি মেজার্স নিয়ে র্যাগিংয়ের বিরোধিতা করা যায় সেটাও বোধহয় সমর্থন করা দরকার। এটা আমি ওদেরকে সাজেস্ট করব, মানতে পারে না মানতে পারে, আমাকে একটু শেষ করতে দাও মহিউদা। কিন্তু এখানে একটা সংগঠনের নাম উঠে আসছে, কালেকটিভ। ও যেটা বলতে পারলো না, আমি বলে দিচ্ছি কারা কালেকটিভ, আমি বলে দিচ্ছি। কালেকটিভের যেই ছেলেটির নাকি এই ল্যাপটপ চুরি গেছিল তার নাম হচ্ছে শুভদীপ, এবং তারপর এই যে ছেলেটি আজকে হাসপাতালে ভর্তি, কেপিসিতে ভর্তি, এ হচ্ছে শুভদীপেরই রুমমেট। এই শুভদীপের মনে হয় যে এই রুমমেটই নাকি তার ল্যাপটপ চুরি করেছে, দলবল নিয়ে ঘেরাও করে ফেলে এবং জোর করে মুচলেখা লেখানো হয়, এবং ওই ছেলেটা ভয়ের আবহে লিখে দিতে বাধ্য হয় যে হ্যাঁ সেই নাকি ল্যাপটপটা চুরি করেছে। তারপর তার লো প্রেশার হয়ে যায়, তাকে নিগ্রহ করা হয়, সে এখন হাসপাতালে ভর্তি। আমার প্রশ্ন হচ্ছে, এই কালেকটিভের যে লোকজন রয়েছে তারাই কিন্তু মূল অভিযুক্ত ছিল স্বপ্নের মৃত্যুর সময়। তারপরে এক বছর তাহলে কিছু পরিবর্তন হয়নি। তুমি একটা খুব মৌলিক প্রশ্ন করেছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এই কালেকটিভ কারা এবং কাদের মদতে এরা এটা করছে। তোমার নিশ্চয়ই মনে আছে ময়ূকদা, কালেকটিভে একজন মহান নেতা, যার নাম আমার ভাই করেনি, অরিত্র বলে একজন, যে এই আগের কেসটাতে কিন্তু মূল অভিযুক্ত ছিল। এবং সেটা আমি বলছি না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারনাল কমিটি, যেটা তারা ইনভেস্টিগেশন করেছে, সেই কমিটিতে লেখা রয়েছে যে একজন চক্রীর মধ্যে সে ছিল, মূল চক্রীর মধ্যে সে। শাস্তি হয়েছে, তার কি শাস্তি আমি বলে দিচ্ছি, কয়েক মাসের নাকি সাসপেনশন। এবং আমার প্রশ্ন হচ্ছে, যদি যাদবপুরের ইন্টারনাল ইনভেস্টিগেটিভ কমিটি মনে করে থাকে যে মূল চক্রীর মধ্যে একজন এই ছেলেটি, এবং এই ছেলেটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন জেনারেল সেক্রেটারির প্রচণ্ড ঘনিষ্ঠতা আমরা জানতে পারি, ছবি ছাপা সব বেরোয় তখন, তন্ময় দাদা, আমি পরিষ্কার বলে দিচ্ছি তো। এবার সেখানে দাঁড়িয়ে তারপর তৃণমূলের প্রত্যক্ষ যোগ কি আসে না? কাদের মদতে এই অরিত্র বা অন্যান্য অভিযুক্তরা এখনো ঘুরে বেড়াচ্ছে? এবং বিশ্ববিদ্যালয় কিরমভাবে এই ধরনের একটা অদ্ভুত স্ট্যান্ড নিল যে কেউ যদি একটা মার্ডার, র্যাগিং কাম মার্ডারের মূল চক্রী হয়, তার শাস্তি হচ্ছে মাত্র কয়েক সপ্তাহে বা কয়েক মাসের সাসপেনশন। এটা মামার বাড়ির আবদার। এবং খালি সেটা নয়, পুলিশ কি করেছে ময়ূকদা, যেহেতু তৃণমূলের যোগ আছে তোমাকে হাইলাইট করতে হবে, পুলিশ কিছু করেনি। পুলিশ বসে বসে ললিপপ খেয়েছে, আঙ্গুল চুষেছে। এক বছর নো পরিবর্তন, কোনো পরিবর্তন হয়নি। তৃণমূলের বদান্যতায় এই কালেকটিভ এই কাজকর্ম করে যাচ্ছে। ওখানে একটা নামকা অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ খুলে রেখেছে, কিন্তু এই নোংরা কাজ করার জন্য তারাই ব্যবহার করছে। বাকি ছাত্রদের কাছে এবং নন্দিনীদের কাছে যাবো আমি। অনুষ্ঠান কাছে যাওয়ার আগে অরুণী, মানে আমি এটা বোঝার চেষ্টা করছি, মানে সিসিটিভি তো সব জায়গাতে আছে, সিসিটিভি করিডোরে লাগাতেও অসুবিধাটা কোথায়? মানে এই যুক্তিটা তুমি হঠাৎ করে দিলে কেন? প্রথম কথা হচ্ছে যে একবার একটু থামাচ্ছি তার কারণ এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে শুভ্রজিৎ দাস, যার বিরুদ্ধে অভিযুক্ত ছাত্র, তিনি রয়েছেন। শুভ্রজিৎ, আপনি শুনতে পাচ্ছেন? আমি ময়ূক বলছি, জবাব চাই বাংলা থেকে। উনি টেলিফোনটা নাম শুনে কেটে দিলেন, আই এম সরি।
অন্য নাম বললে হয়তো উনি ধরতেন, কিন্তু আরেকবার চেষ্টা করব আমরা, আরেকবার চেষ্টা করব। আর উনি প্রবলেমটা কি, মানে প্রবলেমটা কি? সিসিটিভি ফোন ধরছেন না, আরেকবার চেষ্টা করবো, ওনাকেও জিজ্ঞেস করবো। কিন্তু তোমাদের জিজ্ঞেস করছে, তোমরা তো র্যাগিং এর বিরুদ্ধে, তাহলে সিসিটিভিতে প্রবলেম? কথা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে র্যাগিং কেন হয়। র্যাগিং সমাজের একটা ডিপ রুটেড ফিউডাল মানসিকতা থেকে হয়, যেখানে একজন বয়সে বড় বলে সে মনে করে যে আমি ক্ষমতার সমস্ত শেষ করতে দাও। এটা গোটা সোসাইটির একটা ফেনোমেনা, যেখানে শেষ করতে দাও আবার শেষ করতে দাও। আমাকেও একটু বলতে দাও না না, আমার সিসিটিভিটা নিয়ে প্রবলেম কি? সিসিটিভিটা আসছি সেইটাতে যেটা বক্তব্য সেটা হচ্ছে র্যাগিং একটা সোশ্যাল ফেনোমেনা, যেখানে সমাজের একটা ফিউডাল সাইকোলজি থেকে এই জিনিসটা ঘটে, ঠিক আছে? তাহলে সিসিটিভি লাগিয়ে তুমি কি বলতে চাও যে মানে এই মেন্টালিটিটাকে কোথাও একটা ফকিরচাঁদ কলেজ, ডায়মন্ড হারবারের ফকিরচাঁদ কলেজে করে আমার বক্তব্য শেষ হয়নি, আমার বক্তব্য শেষ হয়নি, এক সেকেন্ড আমার বক্তব্য শেষ হয়নি, আমি আগে শেষ করব। না বোঝনি, আমি শুনে নি, দাঁড়াও, আমারও মাথায় গিলো আছে, আমি দাঁড়াও, তুমি আমাকে শেষ করতে দাও। এটা হচ্ছে যে আমরা একটা মুভমেন্ট করি, সেখানে আমার অনুষ্ঠানের মেল আইডিতে মেলটা রয়েছে, তোমরা চাইলে মেলের স্ক্রিনশটটাও দেখিয়ে দিতে পারি। আমরা এখানে তুমি বলো, এখানে আমরা পরিষ্কার রেখে এই জিনিসটা রেখেছি যে যদি র্যাগিংকে ঠেকাতে হয়, খুব গোড়ায় গিয়ে র্যাগিং মানে মানসিকতাটাকে ঠেকাতে হয়, তাহলে র্যাগিং বিরোধী একটা মানসিকতা নার্চার করা প্রয়োজন। সেটা তো বুঝলাম, কিন্তু তার মধ্যে সেখান থেকে আমরা পরের বছর থেকে যাদবপুর ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং ওয়ার্কশপ করার কথা হচ্ছে, যেখানে কিন্তু তোমরা এই সিসিটিভি ডিবেটটা এনে এই জিনিসটাকে করার চেষ্টা করো না, যেটা টপিকে থাকো, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে র্যাগিং বিরোধী মানসিকতাকে যদি না, দাঁড়াও, আমার শেষ হয়নি এখন আমার কথা। 10 মিনিট ধরে বলো, আমি 10 মিনিটের বক্তব্য আমি বলবো, ঠিক আছে? আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে ওর মনে হচ্ছে র্যাগিং একটা মানসিকতা, একদম ঠিক মনে হচ্ছে। তুমি খুব তাত্ত্বিক আলোচনার একটা অঙ্গ হয়েছে, খুব ভালো কথা। আমি তোমায় তাত্ত্বিকভাবেই বলছি যে আমার ছোট ভাই, যে র্যাগিং একটা খুব খুব একদম অসুস্থ মানসিকতার নিদর্শন। কিন্তু সেই অসুস্থ মানসিকতাটা তো ওভারনাইট বদলে যেতে পারে না। কিন্তু তোমার এই মানসিকতা বদলানোর জন্য 10 বছর, 20 বছর, 30 বছর লেগে যেতে পারে, কারণ র্যাগিংটা ওভারনাইট চলে আসেনি। এবার তাহলে তুমি 10 বছর, 20 বছর, 30 বছর বা 50 বছর তুমি এই তত্ত্ব নিয়ে কি খেলাধুলা করে যাবে? তাহলে এবার দাঁড়াও, আমি শেষ করিনি। শোনো, তোমার বক্তব্য অনুযায়ী, তোমার তাত্ত্বিক ফিলোসফি অনুযায়ী আমাদের দেশে যে কোনো যদি বা সমাজে যদি কোনো ক্রাইম হয়ে থাকে, সেটা একটা মানসিক ব্যাধি, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে বা অন্য কোনো সোশ্যাল অ্যানোমালি হতে পারে। তার কারণে সোশ্যাল অ্যানোমালিটা আমি ঠিক করব, আমি তাদেরকে কাউন্সেলিং করব, কিন্তু পুলিশ থাকবে না, জুডিশিয়ারি থাকবে না। তাই তো তোমার যা বক্তব্য, তাহলে ওইটা তো ক্ষেত্রে তাই হচ্ছে। এবার তুমি প্লিজ বোঝার চেষ্টা করো তোমার বক্তব্যটা কতটা অন্তঃশ্বাস শূন্য। প্রথম কথা হচ্ছে এইটা কোথাও বলিনি আমি, র্যাগিংকে এইটা আমি কোথাও বলিনি যে অথরিটি ইন্টারভিউ করতে পারবে না, এটা কখন বললাম? তোমার সিসিটিভি লাগানো তো সমস্যাটা কি তাহলে? কারণ সিসিটিভি লাগানো কি সমস্যা? আমি কোথায় বলেছি, তুমি আগে এটা বলো, আমি কোথায় বলেছি যে পুলিশ ইন্টারভিউ করতে পারবে না, পুলিশে হেল্প দেওয়া যাবে না? আমাদের ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে, আমাদের ইউনিভার্সিটিতে অ্যান্টি র্যাগিং কমিটি রয়েছে। দুজনকে একটু শান্ত করছি। পার্থপ্রতিম স্যার 30 সেকেন্ড কথা বলবেন বলেছেন, আমি 30 সেকেন্ড দিয়ে বাকি দুজনের কাছে। আমি জাস্ট দুটো তিনটে ছোট বিষয় নিয়ে বলে দিই। র্যাগিং সত্যি সিসিটিভি লাগানোতে কোনো আপত্তি থাকতে পারে না, সুরক্ষার স্বার্থে লাগানো যেতেই পারে, কিন্তু এটাও ঠিক যে সিসিটিভি লাগিয়ে, শুধুমাত্র সিসিটিভি লাগিয়ে যদি র্যাগিং বন্ধ হতো, তাহলে আইআইটি আসতে আমাকে মাঝখানে বললে মুশকিল আছে, আইআইটি আইআইএমগুলোতে হতো না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ইউজিসি ক্লিয়ারলি বলে দিয়েছে র্যাগিংয়ের দুটো পার্ট, একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে পানিশমেন্ট। প্রিভেন্টিভ, মাঝখানে কথা বলতে আমি বলছি, আমার কথা আমি বলছি আপনি দুটো পার্ট, একটা হচ্ছে ইউজিসি গাইডলাইন যদি আপনারা পড়েন ক্লিয়ারলি লেখা আছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ আর একটা হচ্ছে
আফটার র্যাগিং কি পানিশমেন্ট হতে পারে, এই দুটো পার্টি কিন্তু প্রিভেন্টিভ পার্টেও যেমন সেন্সিটাইজেশন প্রোগ্রাম আছে, পানিশমেন্ট সবই বুঝলাম। নন্দিনী ইউজিসির গাইডলাইনে এটাও রয়েছে যে হোস্টেলের করিডোরে সিসিটিভি বসাতে হবে। হ্যাঁ, সেটা কেন বলছেন? কারেক্ট। আমি নন্দিনী ঠিক এই জায়গাতে প্রবলেমটা হচ্ছে আমরা অনেকগুলো অ্যানালিটিক্যাল জায়গা ধরছি, আমরা এটাও বলছি না সিসিটিভি লাগানো হবে কি হবে না, হবে কি হবে না। আমি শুধু ভাবছি যে ভদ্রলোক নিজের ছেলেকে 1 বছর আগে হারিয়েছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমার তার কথাগুলো মনে পড়ছে। আমরা কিছু অ্যাকচুয়ালি বোধহয় তাদেরকে দিতে পারছি না। আরও জেলার ছেলে আসবে এবং ঠিক এই পেরিফেরির মধ্যে হয় আলোচনার টপিক হবে বা ফ্রেমে মালা দিয়ে তাদেরকে বলা হবে আই এম সরি, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। আচ্ছা ময়ূর, আমরা এই যে গত 15 দিন বা 20 দিন ধরে যাদের নিয়ে আলোচনায় ছিলাম তোমার স্টুডিওতে, সেই জয়ন্ত সিং, তাজিমুল, আরিয়াদহের ক্লাবে মারামারি, লোককে পেটানো, গণপিটুনি, খুব তো তফাৎ হচ্ছে না তাহলে তার সঙ্গে আর সেই খাপ পঞ্চায়েত, সেই গণপিটুনি, তাই না? ব্যাপারটা কিন্তু সেরকমই হয়ে যাচ্ছে। তখন আমরা আলোচনা করছিলাম কি এই মানুষগুলো লেখাপড়া জানেন না তাই বাহুবলী বলে আলোচনা হয়েছিল না? তাহলে এটাও কিন্তু সেরকমই হয়ে যাচ্ছে, সেই খাপ পঞ্চায়েত, সেই মারধর, সেই গণপিটুনি, তাই না? সেই মব লিঞ্চিংই হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা এরকমই কিন্তু যে মানুষ কিন্তু এরকমই করেন একটা সিচুয়েশনের মধ্যে। তাহলে এখানেও কিন্তু ঘটনাটা আরিয়াদহের ক্লাবের থেকে অন্যরকম কিছু নয়। তাহলে সুযোগ এবং সুবিধে মতো ক্ষমতা, আমি কিন্তু এখানে আরুণীকে সাপোর্ট করছি যে ফিউডাল মেন্টালিটি যাদের কাছে পাওয়ার আছে বা যারা একটু ক্ষমতাবান, সে বয়সেই হোক বা শক্তিতেই হোক, তারা কিন্তু সবাই একই রকম ফিউডাল মেন্টালিটিতে, ঠিক স্বপ্নদীপকেও যেভাবে করা হয়েছিল বা আজকে এই ছেলেটিকে যেভাবে করা হয়েছে, এই ফিউডাল মেন্টালিটি কিন্তু র্যাগিংয়ের একটা বড় উৎস। তাহলে আমাদেরকে দেখতে হবে যে এই জিনিসগুলো কেন হচ্ছে, নয়তো প্রত্যেক বছর একজন করে স্বপ্নদীপকে হারাবার জন্য আমাদের রেডি হতে হবে। কারণ ওয়েব সিরিজে যখন দেখানো হয় তখন কিন্তু দেখানো হয় শাস্তি, কিন্তু বাস্তব জীবনে কিন্তু সেই শাস্তিটা হয় না। আর তাহলে প্রত্যেকবার এটা হবে, আর সেখানে কিন্তু একদল বলবেন আমাদের হাতে কিছু নেই, আমরা এর বেশি কিছু করতে পারবো না। আর ছাত্রদের হাতে তো সত্যি কিছু নেই। গতবার যখন এ ঘটনা ঘটলো বারবার আমরা আলোচনায় এলাম, সম্ভবত যিনি সুপার না তিনি বলছিলেন আমার ফোন বন্ধ ছিল। আমি একটা বোধহয় উনি বিয়ে বাড়িতে না বেড়াতে গিয়েছিলেন, সেই বলে উনি দায় এড়ালেন। একবার শুনলাম যে ওখানে নাকি ছাত্রদের ইচ্ছেতেই সব ট্রান্সফার হয়, সব কিছু হয়। অর্থাৎ আজকেও কিন্তু আমি সেই জিনিসের প্রতিফলনই দেখতে পাচ্ছি। এই যে বারবার তোমরা জিজ্ঞেস করছো না যে কাদের মদতে, কাদের এত ভয় পাওয়া হচ্ছে, কাদের ভয়ে কোনো নাম বলা হচ্ছে না, মনে হচ্ছে যে ওখানে একটা ভীষণ শক্তিশালী ছাত্র মহল আছে যাদের এখানে আগুন খেকো ছাত্ররা রয়েছেন, এখানে শিক্ষকেরা রয়েছেন, তারাও পর্যন্ত বলতে পারছেন না, প্রকাশ্যে আসতে পারছে না। কিসের জন্য? ঠিক আমি কিন্তু সেই চিত্রটাই দেখতে পাচ্ছি, যে এই চিত্রটা নিয়ে আমরা গত কয়েকদিন এর আগে কথা বলেছি। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, সব জায়গায় যে জিনিস গড়ে উঠেছে বাহুবলী, ওই ভেতরে গ্যাংস অফ যাদবপুর তারা কারা? আমি 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 এই মুহূর্তে অনুষ্ঠান অনেকক্ষণ ধরে শুনছিল, অনুষ্ঠান আমি ঠিক সেই জায়গাতেই আসছি যেখানে অনেকে দর্শকেরা রয়েছেন, তারাও ঠিক একই কথা বলছেন। সিসিটিভিতে প্রবলেমটা কি? মানে ঠিক আছে, অনেক ডিবেট হলো, বাট একটা সিসিটিভি লাগানোতে এত বিপ্লব? বলি একটু, আমার গলা একটু ভেঙে গেছে, প্লিজ বলো। আমি পিসিআর কে বলবো গরম জল দিতে। না গরম জলের দরকার নেই, আমি বলছি না, আমি একটু আস্তে কথা বলবো। তো ওটাই আমার বিষয়টা হচ্ছে, প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে প্রত্যেকবার, মানে আগের বারও এটাই হয়েছিল বেসিক্যালি। আগের বারও যেটা মানে বিভিন্ন মিডিয়া হাউস সেটাই এভাবেই সেন্সেশনালাইজ করেছিল জিনিসটাকে, সিসিটিভি ডিবেটে ঘুরিয়ে দিয়ে বারবার করে, যে হচ্ছে আমার শেষ করতে দিন। আচ্ছা তুমি বলে নাও, আমি পয়েন্টগুলো নোট করে রাখছি, কিন্তু বদলালো না কিছু। আবার শেষ করতে দিন, আমাকে শেষ করতে দিতে হবে, নালে তো মানে হবে না। প্লিজ বলুন। এই যে অভ্রদা বসে আছে এখানে, এত বড় দলের একজন মুখপাত্র, সে হচ্ছে তিনি বলছেন আমাদের যে আমরা বিশাল র্যাগিং, হ্যাঁ আমরা র্যাগিং বিরোধী আন্দোলন করছি, লাস্ট 1 বছর ধরে করছি, এবং সেটা আমি যথেষ্ট গর্বের সাথেই বলতে পারি। আমি মানে এই একটা মেল আমরা করেছিলাম, আমরা বিগত মানে 1 বছর, এখানে পার্থপ্রতিম স্যারও বসে আছেন, তিনিও বিভিন্ন মিটিংয়ে ছিলেন। আমরা যখন অথরিটির কাছে গেছি এই প্রস্তাবগুলো নিয়ে, যে অ্যান্টি র্যাগিং মেজার্সগুলো কীভাবে নেওয়া যায়, অ্যান্টি র্যাগিং মেজার্স না শুনে নিন আগে। হ্যাঁ, প্রথম আমি পড়ে শোনাই তাহলে। মানে প্রথম একটা মেজার হচ্ছে যে প্রত্যেক মাসে অ্যান্টি র্যাগিং ওয়ার্কশপ করাতে হবে, সেখানে স্টাফ, স্টুডেন্ট, তা সেটা বাদ দিয়ে হচ্ছে বিভিন্ন সাইকোলজিস্ট, লয়ার, এদেরকে রাখতে হবে। এটা প্রত্যেক মাসে করাতে হবে।
আমাদের দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে 3টে ফ্যাকাল্টি আছে, আর্টস, সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, 3টে ফ্যাকাল্টিতে নির্বাচিত অ্যান্টি র্যাগিং সেল সেক্রেটারি যেন থাকে। তারপরে মানে যেরকম চেয়ারপারসন, জেনারেল সেক্রেটারি এগুলো যেরকম ইলেক্টেড হয়, সেরকম অ্যান্টি র্যাগিং সেল সেক্রেটারি একজনকে ইলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে একাডেমিক সিলেবাস যেটা আমাদের, সেইখানে হচ্ছে কিছু চ্যাপ্টার বা এই র্যাগিং নিয়ে কিছু এডুকেশন যাতে দেওয়া যায় সেইটা ইনক্লুড করতে হবে আমাদের একাডেমিক সিলেবাসে। র্যাগিংটা কারা করে আমায় শেষ করতে দিতে হবে। র্যাগিংটা কারা করে না, তোমরা যতক্ষণ বলে যাবে ততক্ষণে হয়তো আরেকটা র্যাগিং হবে, আবার মিডিয়া যাবে। আমি সে কারণে বলছি এবার কোথাও তো একটা দাগ টানতে হবে। স্বপ্ন র্যাগিংটা কারা করে? স্বপ্নর ঘটনাটার সময় অনুষ্ণা দাস, র্যাগিংটা কারা করছে? হু আর দিস পিপল? স্বপ্নের এই কালেক্টিভটা কারা? তোমরা কি কালেক্টিভ? আমরা কবে বললাম আমরা কালেক্টিভ কারা? তাহলে বলো না কারা এই কালেক্টিভলি র্যাগিংটা করে। না তুমিও বলতে পারো, অরুণ তুমিও বলতে। আমি শুধু একটা জিনিসই জানতে চাইছি, র্যাগিংটা কারা করছে? এত কিছু হচ্ছে, ওই পেপারের পর পেপার, মিটিং এর পর মিটিং, জ্ঞানের পর জ্ঞান, ওয়ার্কশপের পর ওয়ার্কশপ, বেসিক কি হচ্ছে? আমি অব্র তোমাকে একটু থামাচ্ছি। প্রথমত বিজেপির মুখপাত্র হয়ে এত কথা বলা উচিত না। তোমরা কটা ছাত্র খুন করেছো, তোমরা এত কথা বলছো। গোটা দেশ জুড়ে তুমি কথা বলো না, তোমার এখানে বসারই যোগ্যতা নেই, ঠিক আছে? অবশ্যই আমরা র্যাগিং বিরোধী থেকে আমরা কিভাবে র্যাগিং বিরোধী ক্যাম্পাসের পাবলিক প্লেসে ওটা কারণ মেনশন না, তোমরা কোটা ছাত্র কি বলেছো? কার সমস্যা? তুমি বেকার কথা বলছো, কি করছো? তোমরা কোটা দেশ জুড়ে কি করছো? হোয়াটসঅ্যাপ হবে, লয়ার আসবে, সাইকোলজিস্ট আসবে, খালি পাবলিক প্লেসে সিসিটিভি বলছে। কারণ অব্দ তুমি মাঝে মধ্যেই আসো, কিন্তু ওরা আসে না। আমি ওদেরকে আবারও বলছি, আমি পিসিআর কে বলবো অনুষ্ঠানকে একটু যদি গরম জল দেওয়া যায়, ও কথা বলার অসুবিধা হচ্ছে। কিন্তু আমাকে প্লিজ অনুষ্ঠান তুমি আমার সম্মানীয় গেস্ট, আমি আবারও বলছি, আমি অভব্য ব্যবহার করছি না, খারাপ ব্যবহার করছি না। হয়তো তুমি বলছো আস্তে কথা বলছো, আমি আস্তে কথা বলছি, মিনমিন করে বলছি, বাট সিসিটিভিতে প্রবলেম কি? আবারও সিসিটিভির ডিবেটে ঘোরায়। আমাদের ক্যাম্পাসে যথেষ্ট সিসিটিভি আছে, খোঁজ নিয়ে দেখুন, খোঁজ নিয়ে দেখুন। আসো ক্যাম্পাসে দেখাচ্ছি কোথায় সিসিটিভি আছে। দেখো, আসো ক্যাম্পাসে দেখাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলো, সিসিটিভি না হয় হলো না, কিন্তু এই যে এই ছেলে মেয়েগুলো যারা র্যাগিং এর সাথে যুক্ত, তাদেরকে প্রকাশ্যে তোমরা কেন নেম এন্ড শেম করছো না? নাম কি তাদের? তারা কেন প্রতিবার এত বড়? তারা কত বড় হনু? তারা কি মানে কিং জং উনের সাথে কোনো পরিচয় আছে, বা বড় কোনো সুপার পাওয়ারের সাথে পরিচয় আছে? কারা এরা? কারা? নাম বলো না, কারা এরা যারা আছে? আমি তোমাকে প্লিজ বল, কারা যারা র্যাগিং করছে? তাদের নাম তো সবাই জানে না। আমি জানি না, আমাকে বলো। আমি একেবারে আমি একেবারে অজ্ঞ, একেবারে অশিক্ষিত। তোমরা শিক্ষিত, তুমি নামটা বলো। যাদবপুরে র্যাগিং কারা করছে তাদের নামটা প্রকাশ্যে বলতে অসুবিধা। কালেক্টিভের যত মেম্বার আছে, কালেক্টিভটা কে খায় না মাথায় দেয়? কালেক্টিভ কি মঙ্গল গ্রহের সিন্ধুঘটক? একটি সংগঠন এবং তার সাপোর্টার বেস, সংগঠনকে কি গ্রেফতার করা হবে? কালেক্টিভের কারা? তাদেরকে গ্রেফতার কারা করা? আচ্ছা আস্তে বলছি, কালেক্টিভের কারা? কাদের গ্রেফতার করা? কালেক্টিভ বলে একটি সংগঠন রয়েছে, কারা? তার নাম একটা সংগঠন যখন কোনো ফাংশন করে, তার সমস্ত মেম্বার, তার সাপোর্টার সবাইকেই আমরা তার মানে তোমরা বলছো যারাই কালেক্টিভ করে তারাই র্যাগার, তারা হয় র্যাগিং ঘটিয়েছে অথবা র্যাগিং কে শেল্টার করে। তাহলে তুমি যদি একটা গোটা সংগঠনকে দাগিয়ে দিতে পারো, যখন তোমাদের গোটা ক্যাম্পাসকে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন তোমাদের বিরোধটা কেন? তার কারণ যাদবপুরে কারা র্যাগিং এর হোতা? কখনো গোটা ক্যাম্পাস আমাকে একটা কথা বলো, পারে না। একদম ঠিক, একদম ঠিক। আরনি আমাকে একটা কথা বলো, এই সিন্ডিকেটটা বেস হচ্ছে র্যাগার। এই গুন্ডামির সিন্ডিকেটের মাথাটা কি? কারা? এই যে তোমরা যে বলছো, এই যে যারা স্বপ্নের মৃত্যুর জন্য দায়ী, তারাই এক্ষেত্রেও অনেকাংশে দায়ী। তারা কারা? তাদের নামটা কি? তাদের নাম এই যে এক এক করে বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি। এই যে অরিত্র মজুমদারের নাম বললো অব্রদা, ঠিক আছে? তোমরা বলো অব্রদার এখানে তো বসারই কোনো অধিকার নেই। তুমি বলছো, বলো ছাত্র হিসেবে নাম। আমি অরিত্র মজুমদার বলছি। কে এই অরিত্র মজুমদার? কে? জবাব চাইছে বাংলার মানুষ। মানে কারা এরা? এরা এত পাওয়ারফুল কি করে হয়?
এরা এত পাওয়ারফুল কি করে হয় সেটা তো আমি এখন স্টুডেন্ট হিসাবে এত ইনভেস্টিগেশন শিক্ষক হিসেবে স্যার আপনার কি মনে হয় এরা কারা, এরা এত পাওয়ারফুল? শিক্ষকেরা জানতাম আমি খুব পাওয়ারফুল হয়, অ্যাডমিনিস্ট্রেশনের থেকে এরা। প্রথম কথা আবার বলি, শিক্ষকেরা ওরকম ভাবে কোনো ক্ষমতাবান না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাওয়ারফুল না, বলছি শিক্ষকরা মানে তাদের একটাই ক্ষমতা আছে, শিক্ষা দান করা, গবেষণা করানো। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে ডিসিপ্লিন অবশ্যই একটা দরকার, সেই ডিসিপ্লিনটা মেনটেন করতে না পারলে হবে না, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় কেন পৌঁছাচ্ছে, কারণ গত বছর 9th আগস্ট রাতের ঘটনার পর 4th সেপ্টেম্বরের মধ্যে ইন্টারনাল এনকোয়ারি কমিটি রিপোর্ট দিয়ে দিয়েছিল। অত তাড়াতাড়ি কোনো কমিটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট দেয় না, কিন্তু তারপর থেকে আজকে প্রায় 11 মাস হতে চললো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কারোর এগেনস্টে ব্যবস্থা নিতে পারলো না। কারণ কি, যারা যুক্ত তারাই কিন্তু যখন ব্যবস্থা নেওয়ার সময় আসছে তারা রাত্রেবেলা গিয়ে কোথাও ইসি ঘেরাও করছে, কোথাও ভিসি ঘেরাও করছে, করে বেসিক্যালি পুরো প্রসেসটা ডিলে করে দিচ্ছে। আর গত বছর আগস্ট সেপ্টেম্বরে যিনি ভিসি হয়ে এসেছিলেন তিনিও একটা বড় সময় ডিলে করিয়ে দিলেন, যার ফলে পুরো এই যে যারা ব্যবস্থার সঙ্গে যুক্ত তারা কিন্তু শাস্তি পেল না, যে সেকেন্ড পার্টটায় শাস্তি পেল না, এইটা কিন্তু একটা বড় কারণ যে আজকে তারা আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ শিক্ষক ছাত্র কিন্তু এটা চায় না, কিন্তু তারা মুখ খোলে না, এইটা সবচেয়ে বড় সমস্যা। যারা মুখ খোলে শিক্ষকরা, আমি বলছি আপনাদের, তাদের আমি নাম করবো না, একটা অংশের ছাত্র তাদের বিরুদ্ধে হচ্ছে বিভিন্ন রকম কুৎসা করে বেড়ায়, কারণ তারা জানে এই শিক্ষকরা যদি এই তাহলেই কিন্তু অনেকাংশে এই যারা এখানে বারবার নামগুলো তোমরা বলছো তারাও তো দায়ী। একটা স্ট্রং মিছিল তাদের বিরুদ্ধে কেন করা হচ্ছে না? যারা এই ঘটনায় যুক্ত এবং যারা এই ঘটনাকে সাপোর্ট করে তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মিছিল কেন, আমরা এইটা আজকে আনঅফিসিয়ালি ভিসি স্যার এখন নেই আমি যতদূর জানি, প্রভিসি স্যারের সাথে আজকে দেখা হয়েছে এবং আমরা প্রভিসি স্যারের সাথে এটা আলটিমেটাম দিয়ে এসেছি আগামী ইসি মিটিংয়ের মধ্যে যদি এই জিনিসটা রিজলভ না হয় তাহলে কিন্তু আমরা এবার এটা সিরিয়াসলি নামবো, কারণ 9th আগস্ট আসতে চললো, অলমোস্ট 1 বছর হতে চললো, এরপরে ব্যাপারটা ডিলে করা যায় না। এবং আমরা 9th আগস্ট স্বপ্নহত্যা হয়েছিল, স্বপ্নহত্যা হওয়ার 1 বছরও হলো না, এটা তোমাদের লজ্জা লাগছে না যে স্বপ্নহত্যা হওয়ার 1 বছরও হলো না, আরেকটা ছেলেকে সেই জায়গায় প্রায় একদম পুশ করে দেওয়া? অবশ্যই লজ্জা লাগছে, সেই জন্য আওয়াজটা ওঠাচ্ছি, সেই জন্য ক্যাম্পাসে মার খেতে হচ্ছে আমাদের। কোথায় করেছো তোমরা? বাংলাদেশে আমাদের মার খেতে হচ্ছে, এটা বুঝুন। ক্যাম্পাসে মার খেতে হচ্ছে তাহলে সেটা বলো, তোমরা কি একজন কি পুলিশ কমপ্লেইন করেছো? চড়াও হচ্ছে তারা। ম্যাডাম আমি শুধু আপনাকে জিজ্ঞেস, তোমার স্টুডিও এসে এখনো সময় হয়নি পুলিশ কমপ্লেইন করা, তাহলে তো অফিশিয়ালি বলো যে যারা মারছে। আমি তো এটা বুঝতে পারছি না যে এই যে তোমরা বারবার বলছো, আমি তোমাদের সাধুবাদ জানাচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট এই নামগুলো বলছো, কিন্তু তোমরা এটা এখনো বলছো না এই কালেক্টিভ, এই কারা এরা, হনুটা কারা, এরা কারা আছে এর পেছনে যারা এত বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে বারবার? আমি সেই জিনিসটা জিজ্ঞেস করছি। তোমরা আমাকে এটাও বলছো না সিসিটিভি লাগাবো না? আরে লাগাতে অসুবিধাটা কি? এত বড় মিডিয়া হাউস চালাও না আমি কিছু জানাই না, আমি খুব সাধারণ মানুষ, আমি শুধু চাই সিসিটিভি লাগানো হোক। আচ্ছা সিসিটিভি তো তুমি শপিং মলে গেলেও সিসিটিভি হয়। 2023-এ যখন স্বপ্নকাণ্ডটা ঘটে তার 1 মাস কি 1.5 মাসের মধ্যে ইন্টারনাল ইনভেস্টিগেশন কমিটি সেটা একটা ফাইনাল রিপোর্ট বের করে, সেই রিপোর্টটা কোথাও থেকে খুঁজে আনো, সেখানে যতগুলো নাম আছে তারা সবাই কালেক্টিভ করে। তাহলে কে দায়ী? পেয়ে গেছে উত্তর। কে দায়ী? দায়টা কে? তারপরে তো লাস্ট ইসি মিটিং দায়টা কার? আরে আমি অত কিছু জানতে চাইছি দায়টা কার? লাস্ট ইসি মিটিং এ তোমরা বলতে পারছ না কোনো কারণে। আমি আবার বলছি কালেক্টিভ হচ্ছে ছদ্মবেশী তৃণমূল, আবার বলছি ক্যাটাগরিক্যালি বলছি, তৃণমূলের শীর্ষস্থানীয় বেশ কিছু বিজেপি ছদ্মবেশী তৃণমূল বলছে না, একদম ছদ্মবেশী তৃণমূল। এটা ঠিক বলছি, তৃণমূলের না হয় ছদ্মবেশী তৃণমূল। দেখুন আমি তৃণমূলকেও যেরকম ভাবে বিরোধ করি, বিজেপিকেও সেরকম ভাবে বিরোধ করি, দুটো পার্টি নিয়েই আমার খুবই সমস্যা রয়েছে। ঠিক আছে, তুমি দুটো পার্টি নিয়ে বিরোধ করো, তুমি সঠিকটা বলো না। ব্যাপারটা হচ্ছে যে ছদ্মবেশী তৃণমূল এবং একজন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা কাম মন্ত্রী এদের পেছনে রয়েছে, পরিষ্কার কথা। এবং তোমরা ট্রেস করো, এরা কিন্তু পরিষ্কার তৃণমূলের এজেন্ডাগুলোকে অ্যাডভান্স করে ক্যাম্পাসের ভেতরে, পরিষ্কারভাবে বলছি। তৃণমূলের বদান্যতা না থাকলে এবং প্রশাসনের পরোক্ষ সাপোর্ট না থাকলে এতটা বাড়বাড়ন্ত হতে পারে। আমি একবার একটু থামাচ্ছি। হোস্টেল সুপারকে বারবার যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, যেখানে ঘটনাটা হলো সেখানে হোস্টেল সুপারের কি ভূমিকা, তিনি কি করছিলেন, আদৌ কি তিনি জানতেন কিনা? এই যে এতবার বলা হচ্ছে সিসিটিভি আছে, আমি একবার দেখানোর চেষ্টা করবো হোস্টেল সুপারকে। রিপাবলিক যখন যোগাযোগ করার চেষ্টা করেছিল, হোস্টেল সুপার কি বলেছে? কালকের যে ঘটনা ঘটলো ওটা নিয়ে আপনি কোনো প্রতিক্রিয়া দেবেন? মানে কি কারণে পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করাতে হলো বা
হাসপাতালে ভর্তি হয়েছে, দেখুন ওই হাসপাতাল হয়েছে আমরা জাস্ট পড়ুয়ার মানে একটা ল্যাপটপ চুরি হয়েছে, বুঝতে পারছেন? একটা ল্যাপটপ চুরি হয়ে গেছিল, তারপর ও কালকে স্বীকার করে 2 দিন আগে, তারপর ওডি রুমমেটে তারপর স্বীকার করেছিল আমি নিয়েছি, তারপর ল্যাপটপটা দিয়েও দিয়েছি, বুঝতে পারছেন? ও যে তারপরে একটা টেনশন বা তার একটা সেই ওরা ও একটু নার্ভাস হয়ে গেছিল, একটু টেনশন হয়ে গেছিল, তখন একটু ঘামছে দেখলাম, তখন আমি আমার কর্তৃপক্ষকে জানালাম, তখন খবর পেয়ে সঙ্গে লিখে গেছে। এমন কোনো ঘটনা কি ঘটেছে যে কালকে এই পড়ুয়াকে দিয়ে অন্য আবাসিকরা মুচলেখা লিখিয়েছে বা ক্ষমা চেয়ে চিঠি নিজেই লিখে দিয়েছে যে আমি নিয়েছিলাম? আচ্ছা স্যার, কালকে পড়ুয়াকে বের করে নিয়ে যাওয়ার সময়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আটকানো হয়, এমন কিছু ঘটনা কি ঘটে? না, ওরা অন্যান্য দাবি দেওয়া যে ডিন স্যার আসুক বা ডিন স্যার কথা বলে এখন বলেছিল, যেহেতু মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এসছে তো ওরা ভেতরে ডিন অফ স্টুডেন্ট আসবেন, বুঝেছেন? আচ্ছা, আমি লাস্ট আরুণী এবং অনুষ্ণা তোমাদের দুজনকে জিজ্ঞেস করছি, আমি জানি না তোমরা মানে আদৌ কলকাতার না অন্য জেলার, কিন্তু যে জেলা থেকে এসে এই হস্টেলগুলোতে থাকছে, এরপরে মা বাবাদের কোন মুখে তোমরা ফেস করবে? বলবি বল। প্রথম কথা হচ্ছে আমি নিজেও জেলার, ঠিক আছে, আমার বাড়ি পূজালিতে, দক্ষিণ 24 পরগনা। তো যেটা বক্তব্য সেটা হচ্ছে যে দেখো এইখানেও একটা লেগেছিল ফার্স্ট ইয়ারে এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে? না, আমি কখনোই এই জিনিসটা মনে করি না যে তোমরা যেভাবে পোট্রে করছো যে যাদবপুর হচ্ছে র্যাগিংয়ের আখড়া বা এরকম কিছু একটা ব্যাপার, সেটা আসলে নয়, ঠিক আছে? তুমি যদি দেখো তাহলে তুমি দেখবে যে র্যাগিং আশুতোষ কলেজেও হয়, ওই আমাদের অব্রতা আমাকে তৃণমূলের দালাল বা কিছু একটা দালানোর চেষ্টা করেছে, আমি জানি না। তোমার কথা শুনে মনে হচ্ছিল বেশ খুব ভালো কথা, আইআইটিতে র্যাগিং হয়, ঠিক আছে, দাঁড়াও হয়ে গেছে। আরে কিন্তু আইআইটিতে তো সিসিটিভি আছে, তোমরা সিসিটিভি নিয়ে এত প্রবলেম করছো কেন আমার ভাই? শোনো না আমার কথাটা, করছে না ম্যাডাম, সিসিটিভি শপিং মলেও থাকে ম্যাডাম। সিসিটিভি আছে ক্যাম্পাসে, বলছি তো। আর কোথায় আছে সিসিটিভি? করিডোরে আছে, হোস্টেলে সিসিটিভি আছে আপনাদের? হ্যাঁ আছে, ভেতরে না ম্যাডাম নেই, সিসিটিভি নেই। বলো তো 5টা জায়গা বলো ভেতরে যেখানে রয়েছে পাবলিক প্লেসে, বের করে দেখিয়ে দাও। এই তো তুমি বলতে পারছো না 5টা জায়গা বলতে। আরুণীকে 5টা জায়গা তুমি 4টে এক লাইন বলছি। আচ্ছা না, ছাড়ো, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আমি আবার শেষ করব। আমাকে আমার টাইম নেই আমার টাইম ভয় লেগেছিল কিনা, তাই তো? একটা ইনফরমেশন দাও। আমি এটা প্রথমেই বলতে চাই যে না তুমি থামো, আমি না টাইম শেষ পরিষ্কার বলছি। আমাকে জিজ্ঞাসা করেছো যে ফার্স্ট ইয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমার ভয় লেগেছিল কিনা, সেখানে আমি পরিষ্কার জানাতে চাই যে যাদবপুর ইউনিভার্সিটিতে সবাই র্যাগিং করে না, ঠিক আছে? বেশ আমি দুজনকেই থামাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে সামাজিক মাধ্যমে যারা জবাব চায় বাংলা দেখছেন, আমাদের এই বিতর্ক দেখছেন, তারাও পার্টিসিপেট করেছেন এবং আমি প্রশ্ন করেছিলাম, আমি নিজেও কনফিউজ বলে আমি প্রশ্ন করেছিলাম, র্যাগিং চলতেই থাকবে কি যাদবপুরে? এই মুহূর্তে ছাত্রের প্রাণ, সেই প্রাণের গ্যারান্টিটা কে নেবে? 65% ফেসবুকে বলছেন হ্যাঁ র্যাগিং চলতেই থাকবে যাদবপুরে, যতই যা চিৎকার করুন ময়ূকদা, যাই করুন, যতই জবাব চায় বাংলা করুন, যে র্যাগিং চলতে থাকবে। আর 35% বলছেন না, র্যাগিং বন্ধ হবে এরপরে। ইউটিউবে এই মুহূর্তে 93% মানুষ বলছেন হ্যাঁ র্যাগিং চলতেই থাকবে, আর 7% মানুষ বলছেন না র্যাগিং বন্ধ হবে। আর এক্স স্যান্ডেলে এই মুহূর্তে 67% মানুষ বলছেন হ্যাঁ এবং 33% মানুষ বলছেন না। আমি বারবার যে কথাটা বলি যে কোথাও একটা ফুল স্টপ দেওয়াটা জরুরি। মিটিংয়ের পর মিটিং, টিফিনের পর টিফিন, ইসি কমিটি, সিসি কমিটি, ডিসি কমিটি, এই কমিটি, ওই কমিটি, শিক্ষক, ছাত্র, বারবার আসা, মিনমিনে কথা, সব কিছু হবে, কিন্তু এই স্বপ্নের প্রাণগুলো যাতে আর না যায়। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার এই প্রশ্ন করতে আসছি। সঙ্গে